এটা উদ্ধার করতে আমাদের 2 মাসের রান তুলে দেবো। তুমি আপনি যেখানেই থাকো না কেন জাস্ট ফলো করতে হবে। আর সেই সময় আমি তো নিয়ম করব যে অন্তত যারা পেইড ব্যাচে আছে তাদের যারা প্রিলিমিনারি কমপ্লিট করবে রান পাস কি করে করতে হয় 2 মাসের মধ্যে রানটা কিভাবে করতে হয়, আমি তো পার ডে চাইবো যে আমি এত কিলোমিটার এই করেছি এই দৌড়েছি, আমি পার ডে রিপোর্ট চাইবো প্রত্যেকে। যে যে রিপোর্ট দেবো না তাকে আমি তখন রাখবো না, ঠিক আছে? রিপোর্ট নেবো ঠিকঠাক দৌড়াচ্ছ কিনা, আমি রান পাস করে দেখাবো আর মেনও কমপ্লিট করে দেখাবো। শুধু প্রিলিমসটা তোমাদের টার্গেট রাখো ভাই, কমপ্লিট করতেই হবে। আচ্ছা, আওয়াজ ক্লিয়ার আছে তো? চলো এবার দেখো ম্যাথের দিকে এগোই, ঠিক আছে? তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আমি কালকে একটা পুরনো ছেলে, ঠিক আছে, নাম বলছি না, একটা পুরনো ছেলের সঙ্গে কথা বলছিলাম, ফোন করেছিল আমাকে। ও রানে ফেল করেছিল কিন্তু স্কোর ভালো করে। তোমরা গতকাল এক্সাম দিয়ে, গতকাল না, আগের দিন যেটা এক্সাম দিলে, মেন এক্সাম তো, মেন ছিল তাই তো? 85 মার্কের কোশ্চেন যেটা, ডব্লিউপি একটাই পরীক্ষা আর কলকাতা বিষয়ে মেন কোশ্চেনটাই। তো সেখানে দেখলাম সেটা কিন্তু 55 না 56 পেয়েছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, সে কিন্তু এক্সপিরিয়েন্স পার্সন, পড়াশোনাও ভালো সে। আর তোমাদের মতো ক্যান্ডিডেট যারা অনেকে দেখলাম 70 পাচ্ছ, এটা আবার গর্বের বিষয়, জানো তো? অনেকে 60+ পেয়েছো, হ্যাঁ, অনেকে 55 50 পাচ্ছ। আমি জানি যারা 50 পাচ্ছে 85 মার্কের কোশ্চেনে তারা সব কটা পাস করে যাবে, জানো তো? ইভেন যারা একটু অর্ধেক একটু কম পাচ্ছে, মানে মনে করো 85 মার্কের কোশ্চেনে যারা ওই 45 46 এমনও পাচ্ছে, তারাও কিন্তু প্রিলিমিনারি পাস করে যাবে, আমি এটা জানি। এবার যদি মনে করো যারা শুনছো আমার কথা যে পাস করবোই, তোমরা পেইডে আছো, পার ডে কাজ করতে, কাজ দিচ্ছি, তোমরা কাজটা যদি না করো ভাই তাহলে পাস করাবে কে? আমি তো করাতে পারবো না, আমি গাইড করাতে পারি, এটুকু ছাড়া তো আমার কোনো উপায় নেই। হ্যাঁ, এবার যদি আমি বাড়িতে পড়াতে পারতাম অফলাইনে, তখন মেরে ধরে সে ঠিক করে নিতে পারতাম, তাও হয় না, জানো তো? মেরে ধরেও হয় না। আমি যদি মনে করি আমি পড়বো, তো অবশ্যই মানে নিজের খিদেটা দরকার। পড়াশোনা হচ্ছে নিজের উপরে, চাকরিটা হচ্ছে নিজের মানে কনফিডেন্ট, নিজের তোমার পারসিভারেন্স দরকার, নিজের কন্টিনিউয়াস এফোর্ট দরকার, তবে গিয়ে কিন্তু চাকরিটা পাওয়া যাবে, না হলে হবে না। আমি পার ডে কাজ দিচ্ছি, তুমি দেখছো চলে যাচ্ছ, কোনো ব্যাপার না, এরকম করলে তো হয় না। এরকম করলে হয়? হয় না। চলো অঙ্কে চলে আসো। নিজের স্বাভাবিক গতির 5/7 গতি, এই যে বলেছিলাম নিজের স্বাভাবিক গতি, তাহলে নিজেরটা হবে কি স্বাভাবিক গতি? তাহলে স্পিড ছিল আগে 7, এখন 5 গতি, তার মানে কি 5 হয়ে গেল। 5/7 মানে এটাই নিজের স্বাভাবিক গতির 5/7 গতি, তার মানে 7 ছিল আগে আর এখন হলো 5। হেঁটে একটি বালক স্কুলে পৌঁছায় 6 মিনিট দেরিতে, তাহলে এটা কিসের রেশি রয়েছে? এটা কিসের রেশিও বললো? স্পিডের রেশিও, যে আগে ছিল 7 এখন হয়েছে 5। ওকে, তাহলে ওই স্বাভাবিক গতিতে হেঁটে ওই বালক স্কুলে পৌঁছাতে কত সময় লাগে? সিম্পল লজিক। তো তোমাদের আমি শিখিয়েছিলাম যে ভাই স্পিডের উল্টো কি হয়? টাইমের রেশিও হয়। তাহলে কি হয়ে যায়? 5:7 হয়ে যায়। ওকে, তার মানে এটা টাইমের রেশিও। তার মানে আগে যদি 5 ইউনিট টাইম লাগতো, এখন লাগছে 7 ইউনিট টাইম। এবার অঙ্কের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এদের টাইমটা বেশি লেগে গেল। এটা তো আগে, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে, গতিবেগ কমার পরে। তাহলে স্বাভাবিক গতি যখন ছিল তখন ওর 5 ইউনিট টাইম লাগছিল, এখন 7 ইউনিট। তাহলে কতটুকু টাইম ওর এক্সট্রা লাগছে? মানে দেরিতে পৌঁছাচ্ছে কত? 6 দেরিতে পৌঁছাচ্ছে, 6 যেটা বলেছে, কিন্তু আমাদের এখানে অনুপাতে 1। তো 1 মানেই কত ভাই? 1 মানে 6 মিনিট। আচ্ছা, তাহলে 2, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমরা দেখছো, তাহলে দেখতে পাচ্ছি যে কি 2 টাইম এক্সট্রা লাগছে, মানে 2 মিনিট দেরি হয়ে যাচ্ছে স্বাভাবিক গতির থেকে। তাহলে আর সেইখানে অঙ্কে বলছে সেটা কত? আমরা বলছি 2 অনুপাতের হিসাবে, অঙ্কে বলছে 6 মিনিট। অ্যান্সারে গেলে প্রত্যেকটা মিনিটে আসে, তো মিনিটেই করবো। তাহলে 1 মানে কত? 1 মানে 3 মিনিট। তার মানে আমরা যে ভ্যালুটা করলাম তার থেকে 3 গুণ করে বেশি, ঠিক আছে? বা তুমি এখান থেকে যদি করতে পারতে যে আমরা 2 বলছি, এখানে বলছে 6, কত গুণ বেশি? আমাদের থেকে 3 গুণ করে বেশি। ওকে, 3 গুণ করে বেশি যদি হয় তাহলে বলছে স্বাভাবিক গতিতে হেঁটে ওই বালকটি স্কুলে পৌঁছাতে কত সময় লাগে? তো স্বাভাবিক গতি কোনটা? 5। তো কিন্তু আমার থেকে 3 গুণ বেশি অ্যাকচুয়ালটা, তাহলে কি করব? 5 গুণ 3 করে দেবো ভাই। তাহলে 3×5 = 15 মিনিট। তাহলে স্বাভাবিক গতিতে গেলে 15 মিনিট সময় লাগবে, অপশন বি। আর এখন কত লাগছে? 3×7 = 21 মিনিট। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। এইভাবে মাইন্ডটাকে ফ্রেশ রেখে তোমাদের অঙ্কগুলো করতে হবে ভাই। নেক্সট দেখে নেবো, 5টি পরিমাপের গড় হচ্ছে 6। হ্যাঁ, তাহলে 5টি পরিমাপের গড় যদি 6 হয়, মোট কত হবে? মোট কত হবে মাথা রাখবে? 30। গড়ের সঙ্গে সংখ্যা গুণ করলে মোট মান পাবো। ওই 5টির মধ্যে 3টির গড় হচ্ছে 8 8, তাহলে এর মধ্যে 3টির গড় কত বলছে? আবার এই 5টার মধ্যে 3টের গড় 8, তাহলে মোট কত হবে? 24। তাহলে বাকি দুটো পড়ে রয়েছে। হ্যাঁ, বাকি দুটো মানে কি? বিয়োগ করলে পেয়ে যাবো বাকি দুটো।
তাহলে বাকি দুটো কি হয়ে যাচ্ছে, 24/6। তাহলে বাকি দুটি পরিমাপের গড় কত, কাটলেই বুঝতে পারবো কত হয়ে যাবে। কেন কাটছি বলতো, দেখো দুটোর যদি মোট হয় 6, গড় কত হবে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। অপশন সি। ছোট্ট ছোট্ট বিষয়। হ্যাঁ, এবার এটা বড় করে যদি তুমি ডেভিয়েশন প্রসেস করো, সেক্ষেত্রেও যারা করে তাদেরও হয়ে যাবে। ডেভিয়েশন প্রসেস কি বলছে, এখানে 6 গড়। হ্যাঁ, এবার যখন এদের 8 করে হচ্ছে, তিনজনের 8 মানে এক্সট্রা করে 2/3 দুগুণী 6 ওরা নিয়ে নিচ্ছে। তাই 3 দুগুণী 6 যদি নিয়ে নেয়, তাহলে ওদের কত কমে যাবে, 3 দুগুণী 6 যদি নিয়ে নিচ্ছে, তাহলে 2 জন আছে, তাই 2 জনের 3 করে কমে যাচ্ছে। তাই 3 করে, অ্যাকচুয়াল 6 ছিল, এখন 3 করে কমে গেল, মানে গড় 3 হয়ে যাবে। এটা করেও করতে পারে ডেভিয়েশন প্রসেস, যারা বোঝো। না বুঝলে আগে যেটা করলাম ওটাই করবে। আমার মেন হচ্ছে নাম্বার পাওয়ার দরকার। একটি ঘনক যার একটি বাহু হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা তো শিখেছো যে ঘনকের আয়তন মানে কি বলছে, ঘনকের একটি বাহু 8 সেন্টিমিটার, তাকে 64টি ক্ষুদ্র সমান মাপের ঘনকে পরিণত করতে হবে। আচ্ছা, ঘনক মানে কিন্তু তার আয়তন বের করতে হবে। ঘনক মানে কি করতে হবে, আয়তন। তো ঘনকের আয়তনের সূত্র, ঘনক মানে কি, একটা আয়তঘন হয়, একটা ঘন হয়। ঘন মানে তার 4টে বাহুই সমান হয়। হ্যাঁ, মানে বড় ক্ষেত্রকে 3D করলে হয়। বেশ, এই একটা বড় ক্ষেত্র যদি আঁকি, একে যদি আমি 3D করি, একে 3D করলাম মানে এটা কি হয়ে গেল, একটা ঘনক হয়ে গেল। ঠিক আছে, এই ঘনকের আয়তনের সূত্র কি বলছে, 6a³ না শুধু a³, a³ বলছে। ভেরি গুড। কি বলছে, a³ বলছে। ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a³। তাহলে এখানে যে ঘনকটা বাহু রয়েছে 8 সেন্টিমিটার, তাহলে 1 মিনিট দাঁড়াও তো বাবা। দেখো যেটা বলছিলাম, তাহলে a³ ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a³। তো বাহু বলছে 8, a³ মানে কি করবে, 3টি 8 গুণ, তাই তো। বা তুমি একবারে লিখতে পারো, কিন্তু লেখার দরকার নেই। কেন বলছি দেখো, a³ মানে 3টে 8 গুণ। এ মানে হচ্ছে কি বাহু। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে সূত্রটা। তাকে 64টি ক্ষুদ্র সমান মাপের ঘনকে বিভক্ত করতে হবে। কটা মাপের বলেছে, 64টি ক্ষুদ্র সমান মাপের। তাহলে কি হবে, 64টি ক্ষুদ্র যদি করি, তাহলে কি হয়ে যাবে, তাহলে কত করে আসবে, কয় দিয়ে ভাগ করব। তাহলে দেখো একটা জিনিস মাথায় রাখবে, এইটা কিন্তু 64 দিয়ে ভাগ করলাম, তাহলে 8 8 আর 64 কেটে গেল। তাহলে কি, a³ এর ভ্যালু কিন্তু 8 রইলো। তাহলে কি চেয়েছে, তাহলে ওই ক্ষুদ্র ঘনকের বাহু চেয়েছে। তাহলে বাহু, তাহলে দেখো a³ এর ভ্যালু দিয়েছে কত, 8, ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র। তাহলে বাহু চেয়েছে মানে a সমান সমান কত হয়ে যাবে, √3 তাহলে সমান সমান 2 হবে। এটাই হচ্ছে ফরম্যাট, অপশন নাম্বার বি। সিম্পল, কোনো কিছু নেই কিন্তু। যারা পরিমিতি বোঝো না তাদের জন্য কয়েকদিনের ভিতরেই পরিমিতির সব চ্যাপ্টার একবারে নিয়ে আসবো। একবার না হলে দুদিনই ক্লিয়ার করবো, বেশি টাইম দেবো না আমি। আচ্ছা, এখানে বলছে নিচে দেওয়া চিত্রটিতে ত্রিভুজগুলি রাজনীতিকদের বোঝায়, বৃত্ত বোঝায়। আচ্ছা, মানে কি রাজনীতিকদের বোঝায় বৃত্ত, তাই তো, নাকি বলছে না ত্রিভুজ। ত্রিভুজ বোঝাচ্ছে পলিটিক্সদের, ঠিক আছে। বৃত্ত বোঝাচ্ছে ক্রীড়াবিদদের। আধে ক্ষেত্রে বোঝাচ্ছে চিকিৎসকদের। আর চিত্রটি মনোযোগ সহকারে, 3টে দেওয়া আছে, মনোযোগ সহকারে পড়তে হবে, আনসার করতে হবে। চিত্রটিতে দেওয়া কোন সংখ্যাটি এমন রাজনীতিকদের বোঝায় যারা একই সঙ্গে ক্রীড়াবিদ ও চিকিৎসক, মানে তীর্থের সঙ্গেই রয়েছে কোন পার্টটা, সেটা দেখলে হয়ে যাবে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কোনটা রয়েছে, 9 রয়েছে। দেখো এটা যদি করি, হ্যাঁ, এই বৃত্ত যখন করছি, এই আসলো, তাহলে দেখো এটা বৃত্তের বাইরে, এটা হবে না, এটা হবে না, এটা যেটা যেটা বৃত্তের বাইরে হয়ে গেল সেটা হলো না। এবার বলছি ত্রিভুজটাও নিতে হবে। এবার ত্রিভুজটাও যখন নিচ্ছি, তখন দেখো ত্রিভুজের বাইরে কোনটা কোনো চলে আসছে। দেখো এটা আধা ক্ষেত্রের বাইরে, এটা ছিল আধা ক্ষেত্রের বাইরে, গুলো হবে না আনসার। তাহলে কি, 9 পড়ে থাকবে। তাহলে প্রত্যেকটার মধ্যে যেটা সেটা চেয়েছে, কারণ রাজনীতি ক্রীড়াবিদ চিকিৎসক সবটা আছে, তাই 9 হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি। নেক্সট দেখো, এখানেও সেম তাই দিয়েছে, কতজন ব্যক্তি ক্রীড়াবিদ হবার সঙ্গে সঙ্গে রাজনীতি। তাহলে কি চেয়েছে, মানে ত্রিভুজ মানে রাজনীতি, আর ক্রীড়াবিদ মানে বৃত্ত। তাহলে বৃত্ত আর ত্রিভুজ দিয়ে যেটুকু হবে সেটুকু। তাহলে এইটা হচ্ছে ভাই ত্রিভুজ, তাহলে ত্রিভুজের বাইরে গুলো আউট করে দেবো প্রথমেই, তাহলে এগুলো হবে না আনসার। আর বলেছে কি, বৃত্তর মধ্যেই হচ্ছে ক্রীড়াবিদ, কারণ কি ক্রীড়াবিদ চেয়েছে রাজনীতি, তাহলে বৃত্তটাও আঁকতে হবে। তাহলে বৃত্তের বাইরে গুলো আমরা নিতে পারবো না, এগুলো নেবো না। তাহলে কি কি পড়ে আছে ভাই, 8 আর 9। তাহলে 8 জন প্লাস 9 জন, টোটাল কতজন হয়ে যাচ্ছে, 17 জন কিন্তু অ্যান্সার হয়ে যাবে, যারা ক্রীড়াবিদ ও রাজনীতিক, অপশন বি। নেক্সট, আর একটা থাকা উচিত, কোনটা, কেন আয়তক্ষেত্রের মধ্যে পড়বে কেন, কারণ ওখানে তো চিকিৎসক চাইনি, তাহলে আয়তক্ষেত্র কেন নেব।
আচ্ছা হ্যাঁ, 9টা ঠিকই বলেছো, 17 হবে না, তাই তো? আচ্ছা তোমাদের ক্লিয়ার করে দিই এবার। তোমাদের তোমাদের ক্লিয়ার করে দিই, যে বললে হবে না, যে কতজন ব্যক্তি ক্রীড়াবিদ হওয়ার সঙ্গে সঙ্গে রাজনীতিকও, ক্রীড়াবিদের সঙ্গে সঙ্গে রাজনীতিকও, এখানে 17টাই অ্যান্সার হবে। ঠিক আছে, কেন বলছি দেখো, তোমরা যারা ভাবছো যে না এই 9টা হবে না, এখানে তো আমার চেয়েছে কি, আমার যখন দেখবো, দেখো এটা কি আছে, ক্রীড়াবিদ, দেখলাম ক্রীড়াবিদ, তাহলে এইগুলো এইগুলো অ্যান্সার হবে না। ঠিক আছে, আবার এখানে বলছে কি, সহকারে লক্ষ্য করে প্রশ্ন আছে, কি বলছে, রাজনীতিক, তাহলে রাজনীতিক মানে ত্রিভুজটা। তাহলে আমার দেখবো যে কি, এই ত্রিভুজ আর বৃত্তের মধ্যে কোনটা আছে, তাহলে 8 আছে আর 9 আছে। আমার তো এখানে বলেনি যে হচ্ছে যে ক্রীড়াবিদ বা হচ্ছে রাজনীতিক এরা আবার ওই চিকিৎসক হতে পারে না, এটা তো বলা নেই। বলা আছে কি হবে না, যদি বলতো, যদি বলতো এরকম যে শুধুমাত্র ক্রীড়াবিদ আর রাজনীতিক, এইভাবে যদি বলতো তখন হতো। হ্যাঁ, এখানে আমাকে খুঁজতে বলেছে ক্রীড়াবিদ আর রাজনীতিক এই দুটোর সঙ্গে সম্পর্ক আছে, সেই বুঝতে পেরেছি এবার। ক্লিয়ার হয়ে গেল একদম। দেখো এবার বলছে, দেখো কতজন কে, এই প্রশ্নটা তুমি দেখবে ক্লিয়ার হয়ে যাবে। কেবলই বলে দিয়েছে যে কতজন কেবলই রাজনীতিক কিন্তু ক্রীড়াবিদ বা চিকিৎসক নন, এটা কিন্তু বলে দিল, যে একমাত্র শুধু রাজনীতি করবে কিন্তু চিকিৎসক ও, কি বলছে, চিকিৎসক এবং ক্রীড়াবিদ নয় কিন্তু। তার মানে বৃত্তটার ভিতরে যারা আছে হবে না অ্যান্সার, বৃত্ত বৃত্ত মানে ক্রীড়াবিদ, তাহলে বৃত্তর ভিতরে অ্যান্সার গুলো করতে পারবো না। হ্যাঁ, আবার বলছে কি চিকিৎসক নন, মানে আহত ক্ষেত্রগুলো আমরা অ্যান্সার নিতে পারবো না, তাহলে আটের ক্ষেত্রে গুলো অ্যান্সার নিতে পারবো না। তাহলে অ্যান্সার কি, ত্রিভুজের ভিতরে যেটা সেটাই 3 হবে অ্যান্সার। আশা করি এটা দেখেও তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, তো তারপরে এবার অঙ্ক চলে আসে 7 নম্বর দাগে। এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশ ব্যয় করেন খাওয়ার জন্য, বাকি আয়ের 1/4 অংশ ব্যয় করেন বাড়ি ভাড়া, এবং 1/5 ব্যয় করেন জামা কাপড়ে। তো আমি তোমাদের কি বলেছিলাম, এই টাইপের অঙ্ক ভগ্নাংশগুলোকে, যে হর আছে হরগুলোর এলসিএম করে নেবে, তাই বলেছিলাম তো। আচ্ছা, তাহলে হরগুলো যদি এলসিএম করি ভাই, কত আসে, 4, 5 আর 3-এর কত আছে, 60 আসে। আচ্ছা, 60 আসে। আচ্ছা, 60-এর 1/3 মানে কত অংশ হয়ে যাবে, 20। তাহলে বাকি থাকবে কত, কি 1/3 পরে হবে। তো তুমি হয়তো আগে কথা না শুনেই তো বললে হবে, বস শুনে নাও আগে। দেখো 60-এর 1/3 ব্যয়, তাহলে 1/3 ব্যয় মানে কি, আমি 1/3 বের করছি কারণ আমার লাগবে, হয়তো তার জন্য লাগতে পারে না। তাহলে ব্যক্তিটা আয় চেয়েছে, মানে কি 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 চাই আমি সেটা বলতে চাইছি, সব করা বুঝিয়ে দেবো। 1/3 মানে কত হয়ে যায়, 20 টাকা। তাহলে 20 টাকা ব্যয় হয়ে গেল, তাহলে বাকি আছে কত ভাই, 40 টাকা। এবার বুঝতে পারছো তুমি, না তোমার কথা আমি বুঝতে পেরেছি, তুমি ভাবছো যে কি 1/3 ব্যয় করেছে মানে বাকি আছে 2/3। আমি বুঝতে পেরেছি, চাপ নেই। এবার দেখো বাকি আয়ের মানে 40 টাকা আয়ের, এবার এর আবার 1/4 ব্যয় করছে, তাহলে এর আবার 1/4 যদি ব্যয় করি, তাহলে কত হচ্ছে, 10 টাকা ব্যয় করছে। তাহলে 10 টাকা ব্যয় করলে তাহলে তোমার আছে কত, আর কত আছে, 30 টাকা আছে। এই 30 টাকা আছে, এবং 1/5 ব্যয় করেন জামা কাপড়। দেখো তাহলে কি বলছে, দেখো বাকি আয়ের 1/4 ব্যয় করেন বাড়ি ভাড়া, এবং 1/5 ব্যয় করেন জামা কাপড়। দেখো এখানে কিন্তু বাকি আয়ের উপরেই বলেছে, এটা কিন্তু আর বলেনি যে পরে আবার বাকি। দেখো 40-এর 1/5, 40-এর 1/5 মানে কত হয়ে যাবে, 8 টাকা। ঠিক আছে, তাই টোটাল এবার বলছি ওই সমস্ত খরচের পর ব্যক্তিগত এত টাকা, তাই টোটাল ক টাকা খরচ হলে এবার হিসাব করো, 8, 10 আর 20, 38 টাকা। তাহলে 60-এর মধ্যে 38 টাকা তুমি খরচ করলে, তাহলে পড়ে আছে কত, 22 টাকা। ঠিক আছে, তার মানে কি দেখো, 22 টাকা যদি হয়, আমরা বলছি 22 টাকা অঙ্কে সেটা বলে দিল 1760 টাকা। তাহলে আয় কত ধরেছিলাম আমরা, অ্যান্সার যে আয় আয় হয়েছিল আমাদের 60 টাকা। 60 মানে কত ভাই, তো এখানে আমরা 2 দিয়ে কাটবো, 11 হয়ে যাবে, একে আমরা 2 দিয়ে কাটবো, 30 হয়ে যাবে, একে আমরা দেখতে পাচ্ছি 16 দিয়ে কাটবে, মানে 160। তাই 3 কত হয়ে যাবে, আচ্ছা এখানে কোথায় আছে, 3 48, তাহলে ওটা বাকিরই হবে বুঝলে, 4800 টাকা আসছে ওই হিসাবে।
দেখো অ্যাকচুয়াল অ্যান্সার 48, কিন্তু এই যে এখানে আছে না, এখানে কি হবে, বাকি আয়ের করতে হবে, না হলে অ্যান্সার আসবে না। এখানে বলা নেই যদিও বা, তো এখানে কি করবো, তোমরা বাকি আয়ের করো। বুঝতে পারলে? তাহলে সুবিধা হবে। তাহলে 60 টাকা ছিল, 60 টাকার 1/3 খরচ করলাম, মানে 2/3 পড়ে আছে, তার মানে কি 40 টাকা হবে। 40-এর আবার 1/5 খরচ করেছো, মানে কি পড়ে আছে কত, 4/5। সেই 40-এর 4/5 কত হয়, 32 হয়। 32 হয় নাকি? হ্যাঁ, কিন্তু 1/5 না, তো আমার তো করতে হবে এটা। যাই হোক, তাহলে 1/4। তাহলে কি 1/4, 1/4 মানে 3/4 পড়ে আছে, 3/4 মানে কত হবে, 30 টাকা পড়ে আছে না। 30-এর উপর 1/5 খরচ করে মানে কত পড়ে থাকবে, 4/5 পড়ে থাকবে। 1/5 মানে 1/5 খরচ মানে 4/5 থাকছে। তাহলে 5 6 30 মানে কত আসছে, 24 টাকা। ল্যাক করছে, শোনা যাচ্ছে দেবে? তাই 24, 24 মানে 176 তাহলে এখানে মোট মান হচ্ছে 60, মানে কত, তো এখানে 6 10 60 করলাম, এখানে 4 6 করলাম, এখানে 4 4 16, 1 পড়া 440 ইন্টু, হ্যাঁ এটাই হবে, তাই 440 ইন্টু 10 মানে অপশন সি। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সব বাকি বাকি করে করতে হবে, না হলে অ্যান্সার আসবে না। এইখানে একটু ভাষাটা বলে দেয়নি। এবার পরীক্ষার সময় এরকম থাকলে তোমরা 48,000 যাদের এসেছে ঘাবড়াবে না, ঠিক আছে, নাম্বার তারাও পেয়ে যাবে, কিন্তু এখানে বাকি বলে দেবে পরীক্ষার সময় যে বাকি আয়ের 1/5। নেক্সট, একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে ভাগফল হয় এত, এবং ভাগশেষ থাকে, তাহলে ভাজক কত? আচ্ছা, তোমরা একটা জিনিস বোঝো, ভাজক মানে কি আর ভাজ্য মানে কি, তাই তো? দেখো, তাহলে দেখো, আমরা একটা জিনিস, একটি নির্দিষ্ট সংখ্যা এতকে ভাগ করলে, মানে এটা হচ্ছে কি ভাজ্য। 7865 321, এটা কি ভাজ্য। আর এখানে কি থাকে ভাই, ভাগফল থাকে, কি থাকে, ভাগফল। 33 6 1 2, আর যেটা পড়ে থাকে ভাগশেষ। এবার দেখো, তোমাদের একটা কথা বলি, আমি যদি ভাজক দিয়ে ভাজক দিয়ে কি করি, ভাজক দিয়ে ভাগফলের গুণ করি, তাহলে আমরা এই মানটা পাই, আর আগে ভাগশেষটা বাদ দিতে হবে। কারণ কি, ভাগশেষ থাকে কখন, যখন ভাগ যায় না, ভাগ যায় না যখন, তখন ভাগশেষ থাকে। তো ঠিক বলছি তো বস? বা তোমাদের যে ফরম্যাটটা আমরা করি, তার মানে কি, দেখো আমরা এটা বুঝলাম যে কি হয়, ভাজক ইনটু ভাগফল মাইনাস ভাগশেষ সমান সমান ভাজ্য। তাহলে আমরা সেটা লিখতে পারি, তাহলে ভাজক সমান সমান কি, ভাজক ইনটু ভাগফল মাইনাস ভাগশেষ। আচ্ছা, প্লাস হবে, ভেরি গুড, প্লাস, হ্যাঁ প্লাস, প্লাস ভাগশেষ সমান সমান কি হয়, ভাজ্য। ভাজ্য মানে কি, যাকে ভাগ করা যায়, যাকে ভাগ করছি আমরা। তাহলে এখানে অ্যান্সার চেয়েছে ভাজক, ওকে, ভাজক আমরা এখানে রেখে দেব। ঠিক, ভাগফলের মান কত বলছে ভাই, তোমরা কিন্তু এইভাবে পরীক্ষার সময় করবা না, আমি জাস্ট ফরম্যাটটা ক্লিয়ার করছি তোমাদের। আর এই পাশে কি আছে, ভাগশেষ কত বলেছে, 113, আর ভাজ্য বলছে কত, 7865321 ওকে। তাহলে শুধু ভাজক সমান সমান কি হয়ে যাবে ভাই, শুধু ভাজক সমান সমান, এটা গুণ আকারে থাকলো, এটা থাকুক আগে, 33612, এ পাশে প্লাস আছে, ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এর থেকে যদি 113 বাদ দাও কত হয়, বিয়োগ করো, 113 বাদ দিলে কত হয়, 78,65,208 হয়, তাই তো? এটা তো বিয়োগ ঠিকঠাক করেছো তো? হ্যাঁ ঠিকঠাক করেছো। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এইবার দেখো, শুধু ভাজক যদি বের করি কি হবে ভাই, তাহলে এটা কি হচ্ছে, ভাগ যাবে, এটা এটা কি ভাগ যাচ্ছে, কত দিয়ে একেবারে চাপ দিয়ে যাচ্ছে। এ বুঝে গেছে, দেখেছো, এরা ভেরি গুড, ভেরি গুড। এইটাই হচ্ছে কি জানো তো, প্র্যাকটিস। ইউনিট যদি ডেকেছে হয়ে যাচ্ছে। একটা মাত্র দেখো, একমাত্র 2-এর সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে ইউনিট ডিজিট 8 আসবে, দেখো 2 গুণ করলে 4 হবে, তাহলে এটা অ্যান্সার হবে না। 3 গুণ করলে 6 হবে, এটা অ্যান্সার আসবে না।
তাই 3 গুণ করলে 6 বাজবে না, কিন্তু এই দেখো ইউনিট 4 আছে আর এখানে ইউনিট 2 আছে, 4 দুগুণী 8, একমাত্র এটাই আছে। তাহলে আনসার এইটা। এইগুলোই হচ্ছে মাথার ক্যালমা খাটানো, আর কিছু না ভাই। এটা তুমি ভাগ করলে টাইমটা লাগবে, বোঝা গেল? এবার তোমার এটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে কি ভাজকের সঙ্গে ভাগফল কি হয়, গুণ আকারে থাকে আর ভাগশেষ যোগ আকারে থাকে। তার মানে ভাজ্যর থেকে যদি আমরা ভাগশেষটা বাদ দিই, ভাজ্যর থেকে এটা আমরা ভাগশেষটা বাদ দেব 65321টা ডাইরেক্ট লিখে দেবো 208। ভাজ্যর থেকে যদি আমরা ভাগশেষটা বাদ দিই তাহলে ভাগফল দিয়ে ওটাকে ভাগ করা যাবে বা ভাজক দিয়ে ওকে ভাগ করা যাবে, একই বিষয়। ঠিক আছে, তার মানে এটা তুমি ডাইরেক্টলি যখন ক্যালকুলেশন করবা ভাগফল দিয়ে এখানে করবা 33612। এবার যারা ইউনিট ডিজিট বোঝে দেখা মাত্র অ্যান্সার করে দেবে, 2 এর সঙ্গে 4 একমাত্র আছে এটা, তো এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে ভাই ফ্যাক্টর, কিছু না। আচ্ছা, কত পরিমাণ জল মেশাতে হবে 9 লিটারে 50% অ্যাসিডিক তরলে 30% অ্যাসিডিক তরলে পরিণত করতে? আচ্ছা, 50% ফ্র্যাকশন ভ্যালু করে দেবো। 50% ফ্র্যাকশন ভ্যালু কত হয় ভাই? 50% মানে 1/2। 50/100 কাটার গুলো 1/2, মানে টোটাল মিশ্রণ যদি 2 হয় তাহলে 50% করে আছে, মানে সেম সেম আছে, 1:1 আছে। মানে 9 এর 50% মানে কত হবে? 4.5 হবে। ওকে, আবার এর 50% 4.5, মানে 4.5 অ্যাসিড আছে, 4.5 কি আছে? জল আসে। ঠিক আছে, এটা ক্লিয়ার। এবার দেখো কি বলছে, 50% অ্যাসিডিক তরলে 30% অ্যাসিডিক তরলে পরিণত করতে হবে। তাহলে কত পরিমাণ জল মেশাতে হবে? মেশাচ্ছ কি তুমি জল, আচ্ছা, আর 30% করছো, 30% ফ্র্যাকশন হলে করলে কত হয় ভাই? বলে ভালো, কত? 3/10। তাই টোটাল মিশ্রণ যদি 10 হয় তার ভিতরে 3 হবে কি তোমার অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড 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 বলেছে, এত পার্সেন্ট অ্যাসিডিক তরল, অ্যাসিডিক তরল ভাই এটা। আর জল মেশাচ্ছি আমি, কতটুক মেশালাম? 7 মেশালাম জল, তাই তো? কত মেশালাম আমরা জানি না। এবার দেখো একটা সিম্পল লজিক, দেখো অঙ্ক হয়ে গেছে, কিন্তু তুমি মেশাচ্ছ কি জল, তাহলে অ্যাসিড কোনটা? টোটাল মিশ্রণ হচ্ছে 10, তার ভিতরে 3 হচ্ছে অ্যাসিডিক তরল, হ্যাঁ, আর বাকিটা নিশ্চয়ই জল। তাহলে দেখো আমার, দেখো অ্যাসিডিক তরল আগেও যা ছিল এখনো তাই। তাহলে কত গুণ করবো? 3 15 45, 1 মানে 1.5। ক্লিয়ার? তাহলে একে যখন 1.5 গুণ করলাম, একে আমার 1.5 গুণ করবো। তাহলে 1.5 যদি গুণ করি কত হয়? 7 15 কত হয়? 105 হয়। 1 মানে 1.5, 10.5। তাহলে 4.5 থেকে 10.5 হয়েছে কতটুকু মিশালে? 6 মেশালে, অ্যান্সার 6 লিটার। এইটুকু অঙ্ক। মিশ্রণের অঙ্ক আসবে, এখানে একটু পয়েন্ট দিয়ে দিয়েছে, তোমাদের একটু মাথা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু না, ফ্র্যাকশন করে তোমাকে যদি করো অঙ্ক, অঙ্ক খুব ইজি। এই অঙ্ক বুঝলাম না। একই বিষয়, একই বিষয়, একই বিষয়। এবার এখানে যদি মনে করো ফ্র্যাকশন না করো তাও হবে, কোনো সমস্যা নেই, তুমি ফ্র্যাকশন না করলেও হবে। মানে 9 এর 50% 45% মানে কত হয়? 9 এর 50% 45 হয়, তাই তো? 45 এর বা 30% কত হচ্ছে? এইভাবে করেছো? তার মানে তো তাই। ঠিক আছে, চলো একটা নিয়মই শেখো, যেটা শিখিয়েছি ওটা দিয়ে করবা, প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার রাখো। দাগ দেখো, এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি 15 দিনে, সি ও এ 20 দিনে। এই টাইপের অঙ্ক গতকালও পড়ালাম, মানে আগের দিন মেনের যে সেটে ছিল ওখানে, যে এ বি করছে কত ভাই? 12 ইউনিট একসঙ্গে, মানে 12 দিনে করছে টাইমটা। আর বিসি করছে কত ভাই? বিসি করছে 15 দিনে। ওকে, আর সি এ করছে কত দিনে? সি এ করছে সেটা 20 দিনে। এবার এটাই কি করি আমরা, এলসিএম করে মোট কাজটা বের করবো আর তাদের কার্যক্ষমতাটা বের করবো। আচ্ছা, তাহলে এদের দেখলেই বুঝতে পারছি এদের এলসিএম কত। এই অঙ্কটাই মনে ছিল নাকি? 60 আসছে। এবার দেখো তাহলে 5 12 60 হয়ে যাবে, এখানে 4 15 60 হবে, 3 20 60 হবে। একটুখানি খেয়াল করলে আমরা দেখতে পাবো বস, যে এখানে দেখো
এ দুবার আছে, বি দুবার আছে, সিও দুবার, তাহলে এখানে কি 2abc, মানে এবিসি দুবার করে আছে। আর এটার ভ্যালু আসছে কত, তাহলে এটার ভ্যালু সমান সমান আসলো, দেখো এফিসিয়েন্সি ওদের আসছে 4 3 7 5 12 আসে। তাহলে শুধু এবিসি কত আসবে, এই দুইটা এপাশে গুণাকারে মানে এপাশে ভাগ হয়ে যাবে, এবারে কাটাকুটি করলে 6। তার মানে এবিসি একত্রে 6 ইউনিট কাজ করে। ক্লিয়ার? এবিসি একত্রে 6 ইউনিট কাজ করে। অ্যান্সার চাইছি তাহলে এবিসি তিনজন মিলে ওই কাজটি কতদিনে করবে। তাহলে এক এক দিনে এবিসি 6 ইউনিট করে করে, তাহলে 60 ইউনিট কাজ করতে কদিন লাগবে, গুণ করলে বোঝা যাবে, 10 কে মানে 10 দিন লাগবে। বোঝা গেল? এক এক দিনে যদি 6 ইউনিট করে করে, তাহলে 60 ইউনিট কাজ করতে ওদের অবশ্যই 10 দিন লাগবে। আর এখান থেকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার চাই, তখন আমাদের বাদ দিয়ে বের করে নিতে হয়, যেটা গতকাল ছিল, মানে গতকাল বলতে গত পরশুর কথা বলছি। 20 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে, হ্যাঁ শিক্ষার্থীদের বলেছে কিন্তু, গড় বয়স 15.6 বছর। ওকে, 20 জন শ্রেণীর শিক্ষার্থীর একটি শ্রেণীতে, আচ্ছা 5 জন, আচ্ছা 20 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে শিক্ষার্থীদের গড় বয়স, আচ্ছা শিক্ষার্থীদের গড় বয়স বলছে 15.6, তাহলে মোট কত হয়ে যাবে, মোট হয়ে যায় কত, গড়টা গুণ করতে হয়, তাহলে গুণ করলে 312 আসবে। 312, 312.0 হয় তো 312 চলে আসবে, ঠিক আছে, পয়েন্টটা দাম নেই তখন আর, গুণ করলে 312 হলো। বেশ, 5 জন নতুন শিক্ষার্থী ওই শ্রেণীতে যোগ দেবার পর শিক্ষার্থীদের গড় বয়স বাড়লো 15.4। গতানুগতিক নিয়মটা তোমাদের শেখাচ্ছি, ওটাও শেখাবো। তাহলে 5 জন বেড়েছে, তাহলে 20 জন ছিল, এখন 5 জন হয়েছে, মানে 25 জন হয়েছে। ওকে, +5। এইবার এই গড়টা কত হয়ে গেল, 15.4, তাহলে মোট কত হবে ভাই, গুণ করো, গুণ করলে কত আসছে, কত, 385, 385। এবার তাহলে শ্রেণীতে গড় বয়স বাড়লো বা কমলো কত শতাংশ। তাহলে একটা জিনিস বোঝো, তাহলে কত বাড়লো, দেখো আগে গড় ছিল তো, এটা এটা আগে গড় ছিল, এখানে কত বেড়েছে, মোট মান কত বেড়েছে, মানটা তো বেড়েছে, কত বেড়েছে 72, আর 73 বেড়েছে, কত 73 বাড়লো। আচ্ছা 73 বেড়েছে, 73 তো নাকি, ঠিকই তো লিখেছি, 3 আর 2 5 7 5 আর 7 8, ঠিকই তো লিখেছি 73। তাহলে দেখো, তাহলে গড় বয়স কিন্তু এখন বাড়লো, 73 বেড়েছে, তাহলে 25 জনের কত বাড়বে, তাই তো? তাহলে শ্রেণীতে গড় বয়স বাড়লো বা কমলো কত, আচ্ছা না না, ওরকম না, ওরকম না কিন্তু, হ্যাঁ তোমার এখানে 25 জনেরও তোমার বের করতে হবে, তোমাকে এখানে 25 জন, আগে যেটা ছিল 25 জনের সেটাও বের করতে হবে, ঠিক আছে, বা তুমি ইন্ডিভিজুয়ালি ওই 5 জনের যদি গড় বের করে নাও সেটাও কিন্তু হবে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, তাহলে এখানে কমবে হিসাব মতো, তাই না, দেখছি আসছি। দেখো এইখানে কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো না, দেখো এটা কিন্তু কি হয়েছে, যখন আমার গড় 15.4 করে ওরা নিয়ে এসছে, তখন পর শর্তের গড় বয়স দাঁড়ালো এত, আচ্ছা তাহলে শ্রেণীতে গড় বয়স বাড়লো না কমলো, এটা বোঝাই যাচ্ছে যে এত ছিল এত হয়েছে, মানে কমেছে, এত কমেছে, এটা ক্লিয়ার আছি আমরা। হুম, তো এবার দেখো মেম্বার সংখ্যা যদি বেড়ে যায় 385, 25 জনের, তাহলে আগে যে গড় ছিল সেই গড় যদি হতো কত হতো, দেখো তো আগে যে গড় ছিল সেই গড় হলে কত হতো, তোমরা এইভাবে করতে পারো, গুণ করলে কত আসছে ওটা, তাহলে 390 হবে। আচ্ছা হয়ে গেছে কিন্তু অঙ্ক, তাহলে তোমার 390 আগে ছিল কিন্তু, মানে 12.5 করে যখন 15.6 করে গড় হতো তখন 390 ছিল, হ্যাঁ তাহলে কত কমলো, 5 কমলো, তাহলে 25-এ যদি 5 কমে যায় কত হয়ে যাবে, দেখো তো 5 কমছে, তাহলে সেই হিসেবে তো কত আসে 0.2, 0.2 অপশনে তো নাই। আচ্ছা একটুখানি দাও, 385 তো ছিল 3.5, তোদের অ্যান্সার মিলেছিল এটা, আচ্ছা তোমাদের এই একই কেস হয়েছিল তাই তো। আচ্ছা একটুকুনি ভাবি, একটুকুনি যদি আমরা ভাবি, 312, 385, ঠিক আছে 15.4, এটা তো ঠিকই আছে, 0.2 কমছে হিসাব মতো। আর একটা প্রসেস আমরা একটু দেখার চেষ্টা করি, দাঁড়াও, ওখানে যদি 312 ছিল, যদি দেখে নিই যে আমাদের ভুল না ওদের ভুল, 312 ছিল, ভেরি গুড। আর ওরা যদি 5 জন 15.56 করে নিয়ে আসতো, তাহলে কত নিয়ে আসতো, টোটাল 390 হতো, তাই না, ওটা তো আছেই আছে, গড় বয়স দাঁড়ালো এত,
আচ্ছা, তার ভিতরে ওদেরও মান কমছে। আচ্ছা, তাহলে শ্রেণীতে গড় বয়স বাড়লো না কমলো? এটা কিন্তু কমেছে, হ্যাঁ, 0.2 কমছে হিসাব মতো। 0.2 কমছে না? 0.2 না 0.02? 0.2 করে কমছে, কিন্তু অপশনে দেখছি নেই 0.2। এটাই ভাবছি যে 0.2 কেন নেই। আচ্ছা, 5/20 করলে কত আসে দেখো তো। না, হবে না গো, 0.2 হবে। হ্যাঁ, 0.2% কমবে হবে, এটাই হবে। ও, শতাংশে চেয়েছে আবার। ওয়েট 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 ওয়েট, শতাংশে চেয়েছে, এবার হয়ে যাবে। হিসাব মতো তাই এটা 25-এ 25-এ 2 কমেছে, তাহলে যদি কমে তাহলে 4 তাহলে সেই 25-এ 2 কমছে। শতাংশ চাইলেও তো হম 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 0.002 কেন আসবে ভাই? 25-এ 2 কমলো, তাহলে 100-এ কত কমবে, তাই নাকি? না, এই হবে না। আচ্ছা, 0.2 কমেছে তো, দেখছি কি করেছে এরা। না না, হবে না, এই হবে, ঠিক আছে। 0.2 আসছে, শতাংশ আরে দিচ্ছে এরা, কিন্তু হিসাব মতো কিন্তু 0.2 সামথিং হচ্ছে। এখানে কি হবে, কি করেছে যায় না, ওরা ভুল করেছে না আমরা ভুল করলাম। হুম, আমি একটু ডেভিয়েশন প্রসেসে করার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে 15.6 ছিল এটা 20 জনের ক্ষেত্রে, আর যখন ওদের গড়টা দাঁড়িয়ে গেছে কত, 15.4। তো এখন কতজন হয়ে গেল, কতজন হলো এখন? 25 জন। তাহলে কত কমেছে? 0.2 কমেছে। তো বোঝাই যাচ্ছে যে 0.2 করে গড়ে। আচ্ছা, এখানে দেখো গড়ে, দেখো এখানে কিন্তু গড়ে 0.2 কমেছে। এটা আমাদের একটু নোট করতে হবে। এখানে শতাংশ চেয়েছে, কমলো কত শতাংশ, এ আমার দেখার দরকার নেই কিন্তু। শতাংশ মানে কি, 15.6-এ কত কমেছে, এবারে 15.6-এর উপরে 0.2 কমেছে, তাহলে 100-এ কত কমলো, গড় বয়স বলে যেহেতু। তাহলে 1 টাকা কাটলে কত হয়ে যাচ্ছে এখানে, 78 আসছে নাকি, 78 আসছে। 78 যদি আছে, এখানে কত করবে, আহ এখানে কত আসছে, তাহলে এখানে যদি করি, এখানে কাটাকুটি করলে কত হবে, 3×6, 1.28, এই 1.28 বা সামথিং আসছে। দেখো এই অঙ্কই, এই অঙ্কটা একটু ভুলভাল এরা করে ফেলেছে, তখন এটা ক্লিয়ার করি। অঙ্কটা ভুলভাল করেছে, কিছু করার নেই ভাই। কেন বলছি দেখো, এখানে বলে দেখো তাহলে শ্রেণীতে গড় বয়স বাড়লো বা কমলো কত শতাংশ। এই তো আমাদের এত কিছু, ওই আগে যেটা করেছিলাম অঙ্ক হিসেবে, সেটা করাই লাগে না। কারণ দেখো আমাদের এই চেয়েছে কি, গড় বয়স ছিল আগে 15.6, 15.6, আর হ্যাঁ, ডাইরেক্ট বিয়োগ করলেই তো হয়ে যাবে। আর এখন তোমার হয়েছে কত, 15.4। তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, পয়েন্ট -2 হয়ে গেল, তাই তো? তাহলে 0.2 কমে গেল। তাহলে 0.2 যদি কমে যায়, তাহলে এবার বলছে কি শতাংশ কত, তাহলে 15.6-এ কমেছে আমার 0.2, 100-এ কত কমেছে, এটাই আমার অ্যান্সার পেয়েছি। তাহলে এটার যে ক্যালকুলেশন সেটাই হবে। অপশন একটু ভুলভাল আছে ভাই, ওটা আমার দেখে লাভ না। আমি ক্লিয়ার বোঝাতে পারছি তো কি বলতে চাইছি? ব্যাস এটাই, সিম্পল ছিল, আমরা অত ভাবার দরকার ছিল না। 170 টাকার সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায় যখন সময়সীমা 5 বছরের জন্য বৃদ্ধি করায়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এইটুই, এই যে বৃদ্ধি করলো আর যাই করলো কিছুই না। দেখো 5 বছরের জন্য বৃদ্ধি হয়েছে, তার জন্য 17 টাকা হয়েছে, তাহলে সেই আসল কিন্তু সেমই আছে। তার মানেই হচ্ছে কি, R = I × 100। তাহলে আই বেড়েছে 17 টাকা 100 সূত্রের, আর টি তো সেই একই আছে, আর সময় বেড়েছে কত, সময়সীমা 5 বছরের জন্য বেড়েছে। ব্যাস, R = কি, I × 100/PRPT কাটাকুটি করলে কিন্তু আমরা আর এর ভ্যালু পেয়ে যাবো। হুম, তো 0 0 একটা কাটবো কাটবো, এখানে 17 কেটে যায় ভাই, 5×2=10, তার 2% আনসার হয়ে যায় অপশন নাম্বার ডি। এমনগুলো কিছুই নেই। তারপরে বলছে দেখো, এক্স একটি কাজের 25% করে 20 দিনে। আচ্ছা, এই অঙ্কটা বোঝো। তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু করে সবথেকে সোজা হবে। 25% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়, দেখো এক্স তাহলে কত হবে, 1/4। 1/4, তাহলে 1/4 মানে কি, 4 অংশের ভিতরে 1 অংশ করতে 20 দিন লেগে গেল। তাহলে 4 অংশ করতে কত লাগবে, 80 দিন লাগবে। তাহলে এক্স এর কাজটি করতে কদিন লাগে, 80 দিন লাগে। এটা কে কে বুঝতে পারো নি? 25% ফ্র্যাকশন ভ্যালু 1/4 কি করে হয়, 25/100 কাটাকুটি করলে 1/4, মানে 1 ইউনিট করে 4-এর ভিতরে 1 করতে 20 দিন লাগালো। 4 করতে কত লাগবে, 4×20 80। ঠিক আছে, ওয়াই যোগ দেয়, এরপর ওয়াই যোগ দেয় এক্স এর সঙ্গে, এবং দুজনে একত্রে কাজটি শেষ করে 15 দিনে। তাহলে এক্স আর ওয়াই একসঙ্গে কত করছে, 15 দিনে করছে। যে কাজটা ওর লেগেছিল কত, 80 দিন, এর লাগছে সেটা
15 দিন। ওয়াই একা কত করবে, তাহলে এটার এলসি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি কাজ বলেছে না। এরপর ওয়াই যোগ দেয় এক্স এর সঙ্গে, দুজন একত্রে বাকি কাজ, সরি সরি, বাকি কাজ মানে কত বলো তো? বাকি কাজ মানে কত? হ্যাঁ তাহলে তাহলে দেখো এইখানে একটু বোঝার বিষয় আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই ভালো অঙ্ক দিয়েছে। দেখো তাহলে এক্স এর টোটাল কাজটা করতে 80 দিন লাগছিল, কিন্তু ও কিন্তু 25% কাজ করে ফেলেছে 20 দিনে। হুম, তাহলে এক্স এর আর কদিনের কাজ পড়ে আছে? 3 ইউনিট কাজ পড়ে আছে, মানে 60 দিনের কাজ পড়ে আছে। 80-র ভিতরে 20 দিন করে ফেলো 60 দিনে, তাহলে এক্স এর যে কাজটা 60 দিন লাগছে, ঠিক আছে, আর এক্স আর ওয়াই এর সেই কাজটা কয়দিন লাগছে? 15 দিন। এখান থেকে তোমাকে এফিসিয়েন্সি এখানে কিন্তু মোট কাজটা কোনো কাজ দেবে না, এখানে তোমাকে এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে এলসিএম যদি করো, তাহলে এখানে আসবে কত? 1, 60 আর এখানে কত আসবে? 4, 15, 60। হ্যাঁ, তাহলে দেখো এখানে এফিসিয়েন্সি তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। তাহলে এফিসিয়েন্সিটা কত আসছে দেখো, ওয়াই এর এফিসিয়েন্সি কত আসবে দেখো, এক্স ওয়াই কত 4, এক্স ওয়াই যদি 4 হয়, সেখান থেকে যদি এক্স এর ভ্যালুটা বাদ দিয়ে দিই, এক্স এর এফিসিয়েন্সিটা, তাহলে পড়ে থাকবে ওয়াই এর এফিসিয়েন্সি। তাহলে ওয়াই পার ডে কত ইউনিট করে করে ভাই? 3 ইউনিট করে করে। অঙ্কে এবার চলে আসো, এবার তুমি অঙ্কে চলে আসো। যে মোট কাজ লেগেছিল ওর 80 দিন, কদিন লেগেছিল? ওর মোট কাজটা কদিন লেগেছিল? ওর মোট কাজটা কিন্তু লেগেছিল 80 দিন ভাই। তাহলে 80 দিন যদি লেগে থাকে, আর এক্স এর এফিসিয়েন্সি কত পেলাম? 1 ইউনিট করে, তাহলে টোটাল 80 দিন লেগেছিল, আর 1 ইউনিট করে যদি করে, তাহলে টোটাল 80 ইউনিট কাজ ছিল। এবার সেই কাজটাই কে করবে? সেই কাজটা এবার হচ্ছে ওয়াই করবে। ওয়াই এর এফিসিয়েন্সি কত বের করলাম? 3 করলাম, তাহলে ওয়াই দিয়ে ভাগ করবো, করলে 26 পূর্ণ 2-3 আসবে। ঠিক আছে, অপশন সি অ্যান্সার। কে কে বুঝতে পারোনি? কে বুঝতে পারোনি? খুব সুন্দর অঙ্ক এটা। কে কে বুঝতে পারোনি বলো? 75% মানেই 15। আচ্ছা ঠিক আছে, তোমার বক্তব্যে যাই, অসুবিধা নেই। তুমি বলতে চাইছো যে 75% পার্সেন্টেজ হিসেবে আসে, তাই তো? 75% মানেই 15 দিন, তাই বলছো? তারপরে 3/4, হ্যাঁ 3/4, বলো। 3 মানে 15, 3 × 5 = 15, তার মানে 20, হ্যাঁ। তারপরে বলো। এক্স ওয়াই, হ্যাঁ হ্যাঁ, এখানে ও বলতে চাইছে যে কি এক্স ওয়াই রোল করছে কয়দিনে, তাহলে এক্স ওয়াই এখানে কতদিন করছে? 20 দিনে। হ্যাঁ, আর শুধু এক্স করছে কয়দিনে? সেটা 15 দিনে, তাই তো? হ্যাঁ, ও তো 80 দিনে, ও 80 দিনে ছিল। 80 দিনে। তাহলে কি আসছে এখানে? 80 দিনে আসলে কি আসছে? আচ্ছা, ও বোঝা গেছে। এবার তুমি বলতে চাইছো যে কি 80 মানে আহ কত আসছে? 15 মানে 80, 20 মানে কত, এরকম আসছে নাকি? একই তো বিষয়, এটা আমার করার কোনো প্রশ্ন হয়? একই তো বিষয়, এটা এটা এর ডিফারেন্স দেখো, ডিফারেন্স 1 করছে, 3 মানে আছে, তো সে একই তো বিষয়, যে 4 ইউনিট মানেই তো 80, আর এখানে 3 মানে 3 দিয়ে ভাগ করে দেবো, সে একই তো বিষয় আসবে। যাই হোক, এটা অনেক মাথা ঘামাতে হবে, ও ভালো ভেবেছে, ও ভালো প্র্যাকটিস করে বলেই ওর মাথায় এসছে। ভেরি গুড। চৌদাক দেখো, একটি দ্রব্য 25% লাভে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়। দেখো তাহলে এখানে বিক্রয় মূল্য দ্বিগুণ হোক যাই হোক, এখানে ফ্র্যাকশন করবে না। 100 টাকা দ্রব্যটা কি করেছে? 25% লাভে বিক্রি করলে, তাহলে বিক্রি করলে কত? তুমি করতে পারতে 125-এ বিক্রি হলো। ওকে, এবার দেখো 100 রাখবে, তাহলে সুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা মানে কত হয়ে গেল? 125 ডাবল কত? 250। তাহলে লাভ হবে কত? কত লাভ হলো? ওই জন্য বললাম একবারে মানে করা যায় এটা, ওই জন্য এগুলো কাটতে নেই। 125% লাভ, এই 150%, সরি কি বিয়োগ করলাম,
150 অপশন সি। দুটির সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত হয়, যদি একটি সংখ্যা এত হয়, এই টাইপের অঙ্ক একটা পাবে তোমরা পরীক্ষায়। তো আমরা জানি যে কি গসাগু ইন্টু লসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা করলে অপর সংখ্যাটা বেরিয়ে আসবে। তো 13 দিয়ে কাটে, কত হয় বলো? 13 কাটলে 9 13, 9 13 কত? 117 হয়। 9 দিয়ে এটাকে কাটবে, দেখো 9 2 18, 9 2 18, 9 1 9, 221 আনসার অপশন সি। নেক্সট দেখে নেবো ভাই, একটি ভগ্নাংশের ডেটোমিনেটর হচ্ছে নিউমিনেটরের থেকে 3 বেশি। আচ্ছা, ডেটোমিনেটর মানে কি বলো? ডেটোমিনেটর মানে দেখো, একটি ভগ্নাংশের ডেটোমিনেটর হচ্ছে নিউমিনেটর থেকে 3 বেশি, তাহলে হর হচ্ছে হর, ডেনোমিনেটর মানে হর, মাথায় রাখো, ডেটোমিনেটর মানে হর, তাহলে হরের থেকে এটা 3 বেশি। ওকে, যদি 4 যোগ করা হয় নিউমিনেটর মানে লব ও ডেটোমিনেটর উভয়ের সঙ্গেই, তাহলে ভগ্নাংশ 4 5 হয়। সিম্পল লজিক মাথায় রাখো, তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই। তাহলে এখানে অপশনটা দেখবে আর অ্যান্সার করবে, ঠিক আছে? তো ডেটোমিনেটরের থেকে বেশি বলছে, তাহলে 5 থেকে 3 8, এও বেশি, 7 3 10, 8 3 11, আর এদিকে 10 3 13, ঠিক আছে? দেখলাম যে ডেটোমিনেটর মানে হর, ডেটোমিনেটর মানে কি হর, দেখলাম হর 3 করে বেশি, ঠিক আছে? এবার বলছে যদি 4 যোগ করা হয় কার সঙ্গে? নিউমিনেটরের সাথে। যদি 4 যোগ করা হয় নিউমিনেটর ও ডিটোমিনেটর উভয়ের সঙ্গে, মানে কি হর এবং লবের সঙ্গে যদি যোগ করা হয়, তাহলে 4/5 পাবো। তাহলে দেখা যাক, তাহলে 5 এর সঙ্গে যদি আমি 4 যোগ করি 9 হবে, 8 এর সঙ্গে যদি আমি 4 যোগ করি কত হয়? 12 হবে। কাটাকুটি করলে কত আসে? 4 5 আসবে, আসার কোনো রাস্তাই নেই। তারপরে 7 এর সঙ্গে আমরা যদি 4 যোগ করি 11 হবে, তো আসার রাস্তা নেই, মৌলিক সংখ্যা তো হবেই না, ঠিক আছে? তারপরে দেখো 8 আছে, 8 এর সঙ্গে 4 যোগ করলে 12, 15 এর সঙ্গে যদি আমি 4 যোগ করি কত হয়ে যাবে? 15। তাহলে এটাই হবে আনসার মনে হচ্ছে নাকি? তো তো দেখো এখানে 3 4 12, 3 5 15, এটাই আসছে, তাহলে এটাই আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা আছে? ওটা করলাম গো, ঠিক। এটা কিন্তু এইভাবে করতে হবে, গতদিনে আমি বলেছিলাম মেনের সেটাও হয়তো এরকম টাইপ একটা ছিল, তো আমি ক্লিয়ার করেছিলাম যে এইভাবে করতে হয় অঙ্কগুলো। অপশন টেস্ট করবা, খুব সুন্দর হবে অঙ্কগুলো। না না, দেবে না, দেবে না, দেবে না, বাংলায় দেবে। মনু প্রতি বছরের শেষে 200 টাকা সঞ্চয় করে, প্রত্যেক বছরে কিন্তু 200 টাকা সঞ্চয় করছে, তাহলে 12 মাসে, প্রতি বছর শেষে, সরি এখানে 12 মাসেই করছে, এবং সেই টাকা বার্ষিক 5% হারে জটিল সুদে ধার দেয় এবং অন্যকে ধার দেয়, তাহলে ওই টাকা 3 বছর পর কত হবে? কিছু আছে অঙ্কটা, তুমি টেবিল ফর্মাটটা শেখো, ভালো হবে, একটু শেখার চেষ্টা করতে হবে টেবিল ফর্মাটে। তুমি যদি মনে করো না দাদা আমি টেবিল ফর্মাটে করবো না, কোনো ব্যাপার না ভাই, হ্যাঁ দেখো টেবিল ফর্মাটে করলে তাড়াতাড়ি আসে। তাহলে এখানে কি রয়েছে? 200 আছে, তাহলে মনু কি করছে? প্রতি বছরের শেষে 200 টাকা সঞ্চয় করে এবং সেই টাকা বার্ষিক 5% হারে জটিল সুদে ধার দেয়। তাহলে অঙ্কটা বোঝার বিষয় আছে কিন্তু, তাই তো? তাহলে ওই টাকা 3 বছর পর কত হবে? আচ্ছা দেখো এখানে অ্যাকচুয়ালি ওই 200 টাকা করেই ধরেছে এরা, অ্যান্সার যা দেখছি 200 টাকা করে ধরেছে, তাই না? 200 টাকা করে আসছে না? দেখো, এবার দেখো এসছে, দেখো তো দেখো তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি, বাস যারা বুঝতে পারছো না আমি তাদের ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ দেখো, তাহলে দেখো এখানে বলছে প্রথম বছরে 200 টাকা তুমি ইনভেস্টমেন্ট করলে তার 5% তুমি কি পাবা? সুদ পাবা, তাই তো? ওকে, তাহলে আমি প্রথম বছর সেকেন্ড বছর করে করি, তখন তোমাদের ইজি হয়ে যাবে। এটা ফার্স্ট বছর সেকেন্ড বছর করি, ফার্স্ট বছর সেকেন্ড বছর থার্ড বছর। তাহলে দেখো তুমি কিছু টাকা ইনভেস্ট করলে, হ্যাঁ কি করলে তুমি? প্রথম বছরে ইনকাম করলে কত? 200 টাকা, ঠিক তো? এবার অ্যাকচুয়াল অঙ্কটা যেটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু এখানে নেই, এখানে বলছে জরুরি সুদে। তার মানে কি দেখো, এবার আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে কত পাচ্ছ? 200 টাকা পাচ্ছ, প্রত্যেক বছরের শেষে কত হচ্ছে তোমার? তাহলে তুমি 200 টাকা করে কাটাচ্ছ, তাহলে ওই টাকা 3 বছর পর কত হবে? তাহলে মনু প্রতি বছরের শেষে 200 টাকা সঞ্চয় করে এবং সেই টাকা বার্ষিক 5% হারে জটিল সুদে ধার দেয়। ওকে, তাহলে ওই টাকা 3 বছর পর কত হবে? তাহলে দেখো এই বছরে যদি তোমার 200 টাকা কামায়, তাহলে সেখান থেকেও সুদ পাচ্ছে, কত টাকা সুদ পাবে? 5% সুদ হলে
দেখো 10 টাকা সুদ পাবে, ঠিক? 10 টাকা সুদ পাবে তো। দ্বিতীয় বছর এবার দেখো, না প্রথম বছর বলতে ওই যে এখান থেকে একই বিষয়, এখান থেকে যাচ্ছে কি 200 টাকা লাগালো, এখানে পরের ঘরে পাচ্ছ, এখানে কত পাচ্ছ? 10 টাকা, 200 এর 5% মানে। এবারে দেখো দ্বিতীয় বছরে যখন হচ্ছে তখন এইটাও আবার সঞ্চয় করছে, এটাও করছে, তাহলে 200 আর 200 5 মানে কত হবে তাহলে? তাহলে এইখানে গিয়ে আমার দাঁড়াচ্ছে কত? 20 টাকা দাঁড়াচ্ছে, ঠিক? এটা অ্যাকচুয়ালি এই হবে না, তোমরা যেটা বলছো না, আমি মানে একজন বললো যেটা, ওটা হবে না, এটা আমি বলছি দেখো কেন। এখানে 3 বছর পরে বলতে দেখো তোমাদের আমি ক্লিয়ার করি, যে বলে না প্রথম বছরে হবে না, অ্যাকচুয়ালি আমি ক্লিয়ার করাচ্ছি। দেখো এখানে 4টে ঘর হবে, কেন 4টে ঘর হবে আমি বোঝানোর চেষ্টা করি। দেখো এইখানে প্রথম বছরে তুমি কি করলে? 200 টাকা তো সঞ্চয় করেছো, মানে কি 1 বছর পরে কি করলে? তোমার এখন 200 টাকা হলো, সেইটা তখন থেকে তো সুদ ধরবো না, তুমি 200 টাকা কি করলে? ইনভেস্ট করলে বা ধার দিলে। এইবার প্রথম বছরে সেই 200 টাকার কি হবে? কি হবে? তুমি 3 বছর পর্যন্ত সুদ পাবে, তাহলে এই 10 টাকা পাবে। হ্যাঁ, তারপরে দেখো এটার তো 10 টাকা পেলে, হুম, তারপরে গিয়ে আবার কি পাবে? এটার কি পাবে? কি পাবে? এটা এবার কত হবে? এখানে আবার এই 200 টাকা অ্যাড হচ্ছে, কিন্তু এই 10 টাকা, তাহলে আবার এখানে কি হবে? 20 টাকা হয়ে যাবে। আবার 3 বছর পর কি হচ্ছে? আবার কিন্তু আরো 200 টাকা অ্যাড হলো, মানে 200 টাকা অ্যাড হলো, তাহলে এখানে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এইবার অঙ্কে চলে আসে, তাহলে প্রথম বছর, এইবার সেই টেবিল ফরম্যাট চলে আসো। প্রথম বছর সুদের সুদ কি হবে? 10-এর সুদের সুদ কত হবে? তাহলে 0.5 আসবে। যাই হোক, তোমরা এইটুকু তো ক্লিয়ার বুঝতে পারছো যে 60-এর ঘরের ওপরে থাকছে, তাহলে কোনটা আছে? 60-এর ঘরের উপরে 62 পয়েন্ট সামথিং, 655 তো হবেই না, 660-এর উপরে যাবে, তো এইটা হবে, এইটা আসবে। ঠিক আছে, কি করে বুঝতে পারছো তো তোমরা? দেখো এইটা তো 0.02 তো হবে না, কারণ এখানে দেখো আমি 10-এর যদি করি তাও 0.5 চলে আসছে, তাহলে এখন এগুলো আছে, এগুলো আছে, সবগুলো তো সুদ দিতে হবে 5% করে। ঠিক আছে, 20টা করলে কত হয় বলো? 20-এর 1 হয়ে যাবে, হ্যাঁ 1 আসবে, তাই 30-এর কত আসবে? 1.5 মতো আসবে, 1.5 আর 1 2.5 হয়ে যাচ্ছে, তাই তো? এখানে তো বোঝা যাচ্ছে, দেখি এটা বাড়বে, তাহলে ওই এরপরে যখন আবার করবা তখন ওটাই আসবে। আলটিমেটলি এগুলো দেখে তোমার বোঝা উচিত, যারা বুঝতে পারো যে 200 টাকা করে সঞ্চয় করছে মানে টেবিল ফরম্যাটে, মাথা রাখবে তোমার 200 টাকা, তোমার 200 টাকা ইনভেস্টমেন্ট করলে, দেখো 200 টাকা তুমি ইনভেস্টমেন্ট করেছো, প্রথম বছরে সুদ হচ্ছে যেটা, দেখো তাহলে কি প্রথম বছরে সুদ একটু ক্লিয়ার রাখতে হবে যে এই যে ইনভেস্টমেন্টটা না, এই 200 টাকাটা, হ্যাঁ, তাহলে প্রথম বছরের 200 টাকার উপরে যে সুদটা পাচ্ছ 10টা, ওটা লিখতে হবে এখানে। এখানে কিন্তু এরকম না, মানে এখানে তুমি বলতে চাচ্ছ এখানে 200 টাকা ইনভেস্টমেন্ট করছো তো এখানে সুদ পালে, আবার পরের বছরে 200 টাকা, আবার পরের বছরে 200 টাকা দিয়ে, এই যে 3টে ফরম্যাটে তুমি পাবে 3 বছরের শেষে, 1টা 2টো 3টে, এইভাবে। হ্যাঁ, আলটিমেট 4র্থ বছরে গিয়ে পাবে। তার মানে কি এই অঙ্কটা, যে প্রথমে তুমি সুদ পাচ্ছ 200 টাকার উপরে, ঠিক, তারপরে সুদ পাচ্ছ 400 প্লাস এই 200 টাকা সুদ, মানে কত? 10, মানে 410 টাকার উপর সুদ পাচ্ছ। ঠিক আছে, তারপরে আবার কি হচ্ছে? 600, 600, 600, আচ্ছা এটা কোনটা 10 হবে না? কোনটা 10 হবে না? এই 200 তো 10ই হয়, 200 তো 10ই হয়, আর এই 400-র কত হবে? 400-র 20 হবে, আর এই 10-এর কত হবে? 10-এর 0.5। এবার টোটাল এর পরেও আবার কি হবে? সুদ আসবে। তাহলে দেখা যাবে কি আলটিমেটলি যে ওই দেখবে যে এটা অ্যান্সার আসবে, বোঝাই যাচ্ছে। এইগুলো কিন্তু একটু অপশন দিকে ধ্যান রাখতে হবে, না হলে কিন্তু টাইমটা নষ্ট করবে। একজন মহিলার কাছে নির্দিষ্ট সংখ্যক আম রয়েছে, যার মধ্যে 13% হচ্ছে খারাপ, 13% খারাপ, অবশিষ্ট আমের 75% তিনি দান করলেন ও তারপরেও তার কাছে থেকে গেল 261টি আম। কিভাবে করবে ভাই? দেখো উল্টো করে করতে করতে যাও, আমি বলবো এই অঙ্কটা উল্টো করে করতে করতে যাও, তাহলে তাহলে মোট আমের সংখ্যা কত ইজি হয়ে যায়, উল্টো করে করতে করতে যাও। আর যদি বলো না আমি উল্টো করে করবো না, তাহলে ধরে নাও এক্স, ধরে নিলাম এক্সটা আমার মোট আম আছে, 13% খারাপ, তাহলে অবশ্যই ভালো আছে কত? 87% আমার ভালো আছে, 87/100। তুমি এটা লিখতেও পারতে, নাও পারতে। দেখো ইন্টু, দেখো অবশিষ্ট আমে, তাহলে এই যে আম রইলো 87%, এই অবশিষ্ট আমেরই 75 কেন নিচে আসবে?
কেন উপরে হবে? আমি ধরেই নিয়েছি আমার এক্সটা মোট আম আছে, আমি ধরে নিয়েছি, আমি তো উল্টো করে যাচ্ছি না, আমি ধরেই নিয়েছি এক্সটি হচ্ছে মোট আম, আমার এক্সটি আমার মোট আম, মোট আমের 13% খারাপ মানে ভালো আছে 87%। এবার সেই 87% আবার 75% তিনি দান করলেন। হ্যাঁ, তা ও তারপরেও এতটি আম আছে, তার মানে কি 75% দান করেছে মানে কত পার্সেন্ট রয়েছে নিজের কাছে? 25% রয়েছে, তাহলে এর 25%। আর এইটা সমান সমানই বলছে 261। তো তুমি কায়দা করে একটা জিনিস করতে পারো, যে কাটাকুটি করতে পারো, এটা কাটলে 1, এটা করলে 4। ওকে, এবার এখানে দেখো 321, 324, এটাকে 3 দেখা যাচ্ছে, 3 দেখাচ্ছে। তাহলে দেখো x সমান সমান কত আসলো? 3 ইন্টু 4 ইন্টু 100, তাহলে কত হয়ে গেল? 1200। কি বললে, কি করে কাটলে না কি বললে? যাই হোক, বুঝতে পেরেছো? একদম সিম্পল, মোটা আম এক্স ধরেছি, তারপরে করতে হয়ে গেছি, আর উল্টো দিক দিয়ে করতে গেলে কি 261টি আম বর্তমানে রয়েছে। কখন? যখন 75% আম দান করেছিল, ছিল কত? 25%। যেহেতু উল্টো করে যাচ্ছি, 25% কি লিখবো? 100টাকে উপরে লিখবো, নিচেই লিখবো 25 ইন্টু, তারপরের পর চলে যাও, 13% হচ্ছে খারাপ, তার মানে ভালো ছিল কত শতাংশ? অবশিষ্ট কত শতাংশ ছিল? 87%। উল্টো দিকে যাচ্ছি তাই উল্টো করে লিখবো, ব্যাস। 4 25 100, 3 87 আসছে, চলে আসলো, তাই 3 4 12, মানে 100, 1200। ঠিক আছে, যদি আমি উল্টো দিক দিয়ে করতে করতে যাই উল্টো করে যাবো, আর নাহলে এক্স ধরে করলেও হবে, কোনো সমস্যা নেই, যে দিক দিয়ে করো একটাই লাইন হবে। মিনা ও মীরার বয়সের অনুপাত এত, তাদের দুজনের বয়সের যোগফল এত। সিম্পল, দেখো তাহলে 4:3 অনুপাত বলছে, 4:3। আমাদের হিসাবে মোট কত, মানে অনুপাতের হিসেবে 4 + 7, তাই 3 মানে 7। অঙ্কে সেটা কত বলছে ভাই? 28 বছর। কত বছর? 28 বছর। কত গুণ? কত গুণ? তাহলে অনুপাতের থেকে দেখতে পাই 4 গুণ বেশি, তার মানে এটা কত? 4 4 16, আর এটা কত? 3 4 12। ওকে, অ্যাকচুয়ালটা বলছে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে 8 বছর মানে 8 করে অ্যাড করতে হবে। 8 করে যদি অ্যাড করো, 16 আর 8 কত হবে? 24, আর এদিকে 20। তো এবার দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 6 24, আর 4 5 20, 6:5, অপশন ডি। সিম্পল অঙ্ক ছিল এটা, জটিল কিছু নাই। কত পরিমাণ জল, এবার কিন্তু মিলিলিটারে আছে, থাকুক না যে লিটারে থাকুক, সব কটাই মিলিলিটার আছে, আমার দেখার দরকার নেই। কত পরিমাণ জল, কত পরিমাণ জল প্রয়োজন হবে যা 9 মিলিমিটার অ্যালকোহলে মিশে, এরা এই অঙ্কটা করে এসছি আমরা। আচ্ছা, এই অঙ্কটা আমরা করে এসছি, একই একই দেখো, একই করা আছে, কারণ ওই যে সেম অঙ্ক, আর দেখার দরকার নেই। ওখানেও সেই 50% ছিল, এখানেও 30% না, সেই নয় আর কি। ঠিক আছে, এটা কিন্তু আগে করে এসছি, শুধু ভাষাটা আলাদা করে দিচ্ছি। একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যেই বিক্রি করলো, দেখো এখানে কিন্তু বলে দিলে ক্রয় মূল্যে বিক্রি করলো, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেবো, তাহলে বাটপার আছে কিন্তু। হ্যাঁ, তাহলে কি এখানে গ্রাম দিয়েছে, তো 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, আর দিচ্ছে কত? 900 গ্রাম। তার মানে ও কিনেছিল, সিপি হিসাবে নিয়েছিল 1000 গ্রাম, আর যখন বেচছে এসপি হিসাবে দিচ্ছে 900 গ্রাম। তাহলে এটা কি ভাই? পরিমাণের রেশিও, তাই তো? তাহলে পরিমাণের রেশিওর উল্টো কি হয়? পরিমাণের রেশিওর উল্টো হবে কি বলেছি তোমাদের? পরিমাণের রেশিওর উল্টো হয় টাকা, আর আমার টাকায় লাভ ক্ষতি বের করার চেষ্টা করি, যেমন টাকায় কনভার্ট করার চেষ্টা করি টাকা। এবার দেখো, তার মানে কি হয়ে গেল? আমি যদি এই সুন্দর কেটে দিই, কোনো এফেক্ট পড়বে? অনুপাত করে দিলাম, অনুপাত করে দিলাম, তাহলে দেখা গেলো কি 9 টাকায় আমি কিনেছিলাম, বিক্রি করি যখন 10 টাকা, লাভ করবো। 9 1 টাকা লাভ করছে, 100-এ কত? তো 1-এর 9 মানেই তোমাদের বুঝে যাওয়া উচিত, 1-এর 9 মানে 11.9%, নাহলে কিন্তু বোকামি হয়ে যাবে, টাইমটা বেশি লাগবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। 9টি পেনের ক্রয় মূল্য, দেখো 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান, তো একই রকম, সমান মানে কি রেশিওটা উল্টো হয়ে যায়। সিপি দেখো, তারা বোঝো না, তাদের একটু বোঝানোর জন্য এটা করি, কেন সমান হয়ে যায়। 9টি সিপি, তাই তো? 9টি পেনের, 9টি পেন এর মানে গুণ, তাহলে 9 ইন্টু সিপি সমান সমান 11টি পেনের, তাহলে 11 এর এসপি। ঠিক আছে, কেন হয় তোমাদের আমি বলেছি না যে উল্টো হয়ে যায়, কেন সেটা দেখানোর জন্য আজকে। তাহলে সিপি বাই কি করবো, এখানে এসপি করবো, তাহলে সিপি বাই এসপি করলে দেখো এখানে 11 ছিল, থাকলে এপাশে গুণাকারে, এপাশে ভাগ আকারে, তাহলে এটাও যা রেশিও তাই, তার মানে কি সিপির ভ্যালু 11, এসপির ভ্যালু 9, ওই জন্যই উল্টে যাই ভাই।
ডাইরেক্টলি ওই জন্য বলি উল্টে যায়, আজকে কনসেপ্টটা ক্লিয়ার করলাম কেন উল্টে যায়। অ্যান্সার কি চাইছে, তাহলে লাভ না ক্ষতি হচ্ছে? দেখো তুমি 11, দেখো 11 কিনেছো, 9 বিক্রি করছো, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? হ্যাঁ, তাহলে 11 2 ক্ষতি হচ্ছে। তো 11 যদি 2 ক্ষতি হয়, 11 2 ক্ষতি করছো, 100-এ কত? 18 পূর্ণ 2 11% ক্ষতি হয়ে যাবে। ওকে, তাহলে কি বুঝলাম আমরা, যে সমান মানেই কিন্তু রেশিও। তাহলে সিপি পরিমাণ হিসাবে 9টি সিপি ইস টু এসপি পরিমাণ 11টা, এটা কি পরিমাণ, কিন্তু টি বলেছে মানে কি সমান। আমরা অ্যান্সার বের করি কিসের উপরে বলেছি অলওয়েজ? টাকার উপরে বের করে। তাহলে কত হয়ে যাবে এইটা, এই জন্যই বলি উল্টে যায়। তাহলে 11-তে 2 ক্ষতি, 100-এ কত? নেক্সট, এটাই ছিল তোমাদের ম্যাথের